তো হ্যাঁ, তো ডেটা এন্ট্রি সেগমেন্টের মধ্যে আসলে কাজ কি টাইপের হয়ে থাকে বা কিভাবে কি প্রসেসগুলো হয়ে থাকে বা মার্কেট প্লেসগুলো কিভাবে কাজ করে এই ধরনের কিছু ক্রাইটেরিয়া বা থিঙ্কিং আপনারা পেয়েছেন। অ্যান্ড এর পরবর্তীতে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্ট ওয়াইজ যদি দেখি যে কাজগুলো আসলে কিভাবে হয় তাহলে কিন্তু জিনিসটা আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো আর গসিপ না করে চলেন একটু প্র্যাকটিক্যালের দিকে আগাই। ওকে, সো আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে। অ্যান্ড আপনারা শুধু আপনাদের প্রবলেমগুলো একটু জানাবেন, কোথায় কি প্রবলেম হচ্ছে। ওকে, তো নর্মালি আমাদের এই ডেটা এন্ট্রি সেগমেন্টের মধ্যে কাজগুলো কি টাইপের হয়ে থাকে এটা তো আমি বললাম যে লিড কালেকশন বা লিড ভেরিফিকেশন, এগুলো লিড নিয়ে আর কি থাকে। তো লিড আর ডেটার মধ্যে অনেকটা তফাৎ, সেটাও আমি বলছিলাম যে লাইক আমি একজন, আমার যে এক একটা ডেটা, সেটা হোক আমার নাম, হোক সেটা হোক আমার আহ, মানে আমার অ্যাড্রেস, সেটা হোক আমার ফোন নাম্বার, যেটাই হোক না কেন প্রতিটা হচ্ছে এক একটা ডেটা। অ্যান্ড সবগুলো মিলে আমার নামের একটা লিড তৈরি হবে। তো ওই লিডের মধ্যে আমার এই সকল ডেটাগুলো উপস্থিত থাকবে। তো এই যে লিড এবং এই যে ডেটা, এটার যে পার্থক্যটা এটা কিন্তু অনেকেই ক্যাচ করতে পারে না, এই জন্য আমি প্রথম দিকেই বলে দিলাম যে লিড আর ডেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যদি কেউ বলে যে লিড হচ্ছে যে কালেক্ট করতে, তখন আপনাকে বুঝতে হবে যে ওই রিলেটেড যত ডেটা আছে সবগুলোকে নিয়ে রিসার্চ করে আপনাকে ডেটা শিট বানাতে হবে। আবার যদি বলে যে না আমার জাস্ট ডেটা লাগবে, তাহলে কিন্তু স্পেসিফিক কোনো ডেটা জাস্ট মেনশন করে বা কালেক্ট করে আপনাকে দিলেই বা তা ক্লায়েন্টকে দিলেই কিন্তু হচ্ছে। ওকে, সো এখানে আহ, যদি একটা প্রজেক্ট ওয়াইজ যদি আমি একটা কাজ বলি, যে বর্তমানে আমার যেটা রানিং একটা প্রজেক্ট কাজ আছে, খুবই খুবই বেসিক, খুবই বেসিক্স একটা কাজ। তো এই প্ল্যাটফর্মের মধ্যে কাজটা কি বা এই বেসিক্স একটা প্রজেক্টের মধ্যে কাজগুলো কি টাইপের হয়ে থাকে, লাইক হচ্ছে যে আপনাকে একটা শিট দেওয়া হলো, সেটা স্প্রেডশিট হইতে পারে বা সেটা এক্সেল শিট হইতে পারে। ওই শিটের মধ্যে কিছু ওয়েবসাইটের নাম দেওয়া আছে। অ্যান্ড ওই ওয়েবসাইটের আরে 10টা পর্যন্ত ওয়েট করব, আপনারা সবাই আসবেন আস্তে 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 করে, একজন 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 করে, তারপর আমি 10টা 1 থেকে ক্লাসটা শুরু করব, তাই তো? ওকে, তো যেটা বলছিলাম যে একটা স্প্রেডশিট বা একটা এক্সেল শিট দেওয়া হবে, ওই শিটের মধ্যে আপনার এই কিছু ওয়েবসাইটের হয়তো ডিটেলসগুলো দেওয়া থাকবে বা নামগুলো দেওয়া থাকবে। তো এই নামগুলো নিয়ে পরবর্তীতে আপনার রিসার্চ করে কি কি বের করতে হবে ওটা থাকবে রিকোয়ারমেন্ট লিস্টে। তো এই রিকোয়ারমেন্ট লিস্ট থেকে আপনাকে এক একটা জিনিস ফলো আপ করতে হবে যে আপনি কোনটা কালেক্ট করছেন বা কোনটা কালেক্ট করতে গেলে কোন কোন প্ল্যাটফর্ম আপনার যেতে হবে। তো এর ওপর ডিপেন্ড করে, যেমন ধরেন একটা ওয়েবসাইট যদি আমি এখানে দেখাই। আম, ওকে, যে আনমিউট করে আছেন একটু মিউট করেন। ওকে, তো এইটা হচ্ছে একটা ওয়েবসাইট, লাইক এই ওয়েবসাইট থেকে আমাদেরকে যদি প্রজেক্ট ওয়াইজের ডেটা কালেক্ট করতে বলে তাইলে তো আমাদের কাছে জিনিসটা খুব ইজি হয়ে গেল। আর যদি আমাদেরকে বলে যে না আপনি হচ্ছে যে একটু রিসার্চ করবেন লাইক এরিয়া বেসিসে, এই এরিয়ার মধ্যে কারা কারা এই রিকোয়ারমেন্ট ফলো আপ করে, তাদের ডেটা লাগবে, তখন কিন্তু ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। হ্যাঁ, তো সবকিছু ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ওপর। ক্লায়েন্ট যদি আপনাকে ফাইল হিসেবে একটা এরকম একটা ফাইল দেয় বা একটা শিট দেয় যেখানে হচ্ছে যে কিছু ডেটা আছে অ্যান্ড ওইগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে, ওইগুলো ডেটাগুলোকে নিয়ে ফুলফিল করে একটা লিড বানাইতে হবে, তখন যে আপনার কাজে আসবে একটা ডিরেক্টরি ওয়েবসাইট আর বা হচ্ছে যে এই টাইপের ওয়েবসাইট। আর যদি আপনি যদি বলে যে লিড একেবারেই কালেক্ট করতে লোকেশন বেস বা কোনো স্পেসিফিক রোল বেস, তখন ওটা চলে যাবে আবার লিড জেনারেশনের বি টু বি বা বি টু সি সেগমেন্টে। তো এখানে দেখেন যে এক হচ্ছে যে আহ, এইটা ওয়েবসাইটটা আমার কাছে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে যে এখান থেকে আমার ডেটা কালেক্ট করতে হবে। এখন এখান থেকে যা আমরা দেখছি কালেক্টের পর কিন্তু ঠিক সেমভাবেই থাকবে, কিন্তু এখানে কিছু পরিবর্তন আছে।
যেমনটা আমি যদি একটু ভিজুয়ালি দেখাই, মানে একেবারে প্র্যাকটিক্যালি, যে এখানে আমরা দেখতেছি তাদের ওয়েবসাইটের নাম হচ্ছে লোভাল। তাদের ওয়েবসাইটের নাম হচ্ছে লোভাল। অ্যান্ড তাদের এই যে ডিটেলসগুলো, এই সব ডিটেলসগুলো নিয়েই তাদের এই ওয়েবসাইটটা বানানো। তাদের অ্যাড্রেস দেওয়া এখানে, তাদের একটা জিমেল দেওয়া আছে এখানে, তাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে এখানে, আর তাদের ওয়েবসাইটই হচ্ছে এইটা। এখানে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন দেওয়া আছে। তো আমরা চাইলে এখান থেকেও ক্রস চেক করতে পারি এক একটা বিষয়, আর করব, অবশ্যই করব। তো প্রথমে যে বিষয়টা, যে এই যে লোভাল এই ওয়েবসাইটটা, এখন এখান থেকে আপনার ডেটা কালেক্ট করতে বলছে। কেন কালেক্ট করতে বলছে এটা আপনি জানেন না, বাট আপনাকে করতে বলছে কি এখান থেকে সকল ডেটাগুলো কালেক্ট করতে। এখন আপনি কালেক্ট করতে যেয়ে যে হ্যাসেলগুলো পাবেন, লাইক এখানে মানে অন্যান্য ওয়েবসাইট যদি হইতো, যে লাইক আপনি যা দেখতেছেন এখানে যেরকম হচ্ছে যে এই কোম্পানির নাম লোভাল, আর এখানে যে লোভাল.com দেওয়া, তার মানে এটাই আসল নাম। কিন্তু এইটাই অ্যাকচুয়াল নেম না এই ওয়েবসাইটের। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল নেম না। হ্যাঁ, যেমন আমি যখন সার্চ করছি তখন কিন্তু আমি লোভাল.ওয়াই দিয়ে সার্চ করছি, ও ওয়াই। এটা কিভাবে জানলাম? যখন আমি কাজ করছি তখন আমি বুঝলাম যে আমি যদি এটার যে অ্যাড্রেসটা আছে, ধরেন এই অ্যাড্রেসটা নিয়ে আমি কপি করলাম, অথবা আমি ডিরেক্ট গুগল ম্যাপে চলে গেলাম, এইখানে আমি পেস্ট করলাম, এটা দিলাম। এখন তাদের বিল্ডিং কিন্তু আমাকে দেখাচ্ছে, বাট আমি কিন্তু কোনো কোম্পানি ইনফরমেশন পাচ্ছি না। সো লোকেশন নিয়ে যদি আমি সার্চ করি, আমি লোকেট করতে পারবো যে তাদের মানে আস্তানা কোথায়, বাট আমি কোম্পানিটা কিন্তু পাচ্ছি না। তো এখানে আমি কি করব? আমি ধরেন এখানে আমি লোভাল দিব, জাস্ট লোভাল লিখে আমি সার্চ করবো, দেখেন ওটা কেটে কিন্তু লোভাল ও ওয়াই হয়ে গেছে। অ্যান্ড ওটার লোকেশনও কিন্তু এই একই জায়গায়, একই বিল্ডিংয়ে। আর এটা কিন্তু দেখেন এখানে নাম দেখাচ্ছে ও ওয়াই। এই ওআই এর একটা ফুল মিনিং আছে। এখন ওটা যদি আপনার কালেক্ট করতে বলে, তাহলে আপনার এই কোম্পানির যত ডিটেলস আছে, লাইক হচ্ছে যে ফেসবুক, লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, এগুলো ঘাটাইতে হবে। অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আসের মধ্যে বা ওদের মানে এক্সপার্টাইজের মধ্যে বা কোথাও না কোথাও ওরা তো মেনশন করছে, যেহেতু তাদের এই মেইন ফর্মে, এই গুগলের মেইন লোকেশনের জায়গায় তাদের এই ফুল নেম দেওয়া আছে। তাদের এই অ্যাড্রেসটা দেখবেন ম্যাচ করবে। তাদের হচ্ছে যে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো দেখবেন ম্যাচ করতেছে। তো এই যে ক্রস চেকের যে বিষয় না, হ্যাঁ, এটা আসলে যা দেখা যায় ডেটা, আসলে সেটা না। তো এইটার জন্যই বলি যে অনেক সময় আপনারা ফাইবারে, আপওয়ার্কে গেলেই দেখবেন যে ডেটা এন্ট্রি লিখে সার্চ করলে দেখবেন যে কপি পেস্টেরও কাজ আছে। যে এখান থেকে কপি করতেছেন, আরেক জায়গায় পেস্ট করতেছেন, ওইখানে ধরেন যে 10, 15, $20 রেট দেওয়া। খুব ইজি মনে হয় কাজ, কিন্তু তারপরে অ্যাপ্লাই করে কাজ পান না, জাস্ট বিকজ অফ ওখানে কপি পেস্টই আসল কাজ না। হ্যাঁ, কপি পেস্টের মধ্যে অনেক কিছু আছে। আপনি জাস্ট যদি ভেবে থাকেন যে না, আমাকে কপি পেস্ট করতে বললো, আমার তার মানে হচ্ছে যে আমি এখানে আসবো, এই যে এরকম করে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর যে একটা শিটে যেয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা ফাইল ক্লায়েন্টকে দিয়ে দিব, তাহলে আসলে সেটা কাজ না। এখানে অনেক ডিপ এন্ড কিছু বিষয় আছে যে ঘাটাইতে হয়। লাইক অনেক সময় আমরা ওয়েবসাইটের মধ্যে থেকে বলবে যে এই যে এই ইমেজটা লোড হয় নাই, কিন্তু লোড না হওয়াতে এটার যে অল্টারনেটিভ টেক্সট যেটা আছে সেটা কিন্তু এখানে লেখা দেখাচ্ছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, তাহলে এটার ব্যাক এন্ড কোড আমি দেখতে পাবো। এখানে কোডের মধ্যে বলা থাকে যে যদি মানে আমাদের ইমেজ কোড রান না হয়, তাহলে অল্টারনেটিভে কি শো করবে। তো এই লেখাটাই শো করতেছে যেটা অল্টারনেটিভে দেওয়া আছে। তো এইটা আপনি এই যে থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন এক একটা বিষয়। আমি এটাকে একটু বাইরে নিয়ে আসি, লাইক আলাদা একটা উইন্ডোতে, অ্যান্ড এটাকে একটু বড় করি। কোডিং শিখাচ্ছি না, হ্যাঁ, ভয় পায়েন না। আচ্ছা, এই হলো বিষয় যে এখানে যদি আমি ইন্সপেক্ট করি, তাহলে এটার কোড আমার শো করতেছে যে কার্ড মিডিয়াতে এই ডিপ সেকশনের মধ্যে। তো এই মানে এই সেকশনটার মধ্যে এটার কোডগুলো দেওয়া, যে এখানে যখন আমাদের এই যে ইমেজ সোর্স, হ্যাঁ, এই যে ইমেজের এই লিঙ্কটা যখন কাজ না করবে, তখন অল্টারনেটিভে কি দেখাবে, এই যে লো ভ্যালের বয়লার, এই যে বাকি লেখাটা এই যে নিচে, আর হিটিং এলিমেন্টস, হ্যাঁ।
সো এই যে প্রতিটা বিষয় না, এটা আপনার বুঝতে হবে যে একটা ইমেজের পিছনে যে লিখার জন্য যে কোড, হ্যাঁ এই কোডগুলো, এখন এটা তো খুবই প্রফেশনাল বা অ্যাডভান্সের বিষয়, দরকার নেই আপনার কোড জানা। আপনি শুধু এতটুকু জানেন যে এই কোডগুলোকে দেখা যায় কই থেকে, রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট করি তাহলে এখানে আসে। আর এখানে আসার পর এটার নিচে আমি হয়তো যে মাউস নিয়ে গেলে আমার এখানে হাইলাইট করবে যে আসলে এটা কোনটাতে আছি বা কোন সেকশনের মধ্যে আছি, যে এখন চলে গেল পাশেরটা। তো এটাতে যদি আমি থ্রি ডটে ক্লিক করি তাহলে এটার কার্ড মিডিয়া পাবো, বা এটার ডিপ সেকশন যে নামে আছে সেটা পাবো। তারপর এখান থেকে এই যে ইমেজটা শো না হইলে কি আসবে, এই যে হিট এক্সচেঞ্জ সলিউশন ফর হিট পাম্পস, এটাই লেখা আছে এখানে। হ্যাঁ, তো এই বিষয়গুলো না মানে কেউ বলবে না যে এটা ডেটা এন্ট্রি সেক্টরের বেসিক্সের মধ্যে এত আলোচনা কেউ করবে না, বাট আমার কথা হচ্ছে যে জানলে পুরোটা জানেন, আধাবিধি জেনে লাভ নেই। হ্যাঁ, তো এইখানে ধরেন আমাদের যখন কোডগুলো তো আমরা সফটওয়্যার ওয়াইজ করি, বাট যদি আমাদের এই যে ইমেজটা লোড হয়েছে, যদি আমাদের এরকম হয় যে না আমরা একটা এক্সটেনশন বা একটা বেসিক একটা টুল দিয়ে যদি কাজ করতে পারি তাহলেও হয়, সমস্যা নাই। আবার যদি আপনি চান এখান থেকে ডিরেক্টলি কপি পেস্টও করতে পারেন, তবে এখানে সময় ম্যাটার করে। এখান থেকে এসে যেমন ধরেন আপনাকে ওয়েবসাইটের নাম দিল লোভাল, এখন তার কি কি বের করতে বলছে, সবার প্রথমে থাকবে যদি বলে যে তার নাম বের করতে, ওয়েবসাইট দেওয়া আছে তারপরও আবার যদি তার নাম চায়, তার মানে বুঝবেন যে সেখানে একটা ঘাপলা আছে। এটা অর্ধেক নেম বা আরও এই নেম রিলেটেড কিছু থাকতে পারে, রিসার্চ করবেন। তারপর যদি রিসার্চ করে দেখেন যে না এইটাই নাম সব জায়গায় সব প্ল্যাটফর্মে, তাহলে এটাই দেন, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আগে দেখতে হবে ক্রস চেক করে। তো এটা হচ্ছে ডেটার খেলা। তো আর এরপরে হচ্ছে যে ওদের যে অ্যাবাউট আসের মধ্যে যে আপনার কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, লাইক তারা সার্ভিস কি দেয় বা তাদের রোল কি, বা এটা আপনি এই যে গুগল ম্যাপ থেকেও দেখে নিতে পারেন যে তারা ম্যানুফ্যাকচারার। হ্যাঁ, তারা একটা ম্যানুফ্যাকচারার সার্ভিসার, সো তারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে। যদি আপনি ওয়েবসাইটে ঘুরে ঘুরে না পান, হ্যাঁ কিন্তু ওয়েবসাইটেও পেয়ে যাবেন, এই যে তাদের ডিটেলসগুলোর মধ্যে একটু পড়লেই পেয়ে যাবেন যে তাদের আসল রোলটা কি। তো তাদের মানে তাদের কাজটা মানে কি টাইপের সার্ভিস নিয়ে তারা বিলংস করে সেগুলো। তারপর তাদের কন্ট্যাক্ট থেকে ধরেন যে এই যে অ্যাড্রেসগুলোকে ভেরিফাই করা, এই অ্যাড্রেসগুলোকে পার্ট বাই পার্ট লিখা, লাইক জিপ কোড আলাদা, সিটি আলাদা, তারপর হচ্ছে যে কি বলে যদি কোনো বিল্ডিং বা হাউস নাম্বার থাকে সেটা আলাদা, এরকম আলাদা। তারপর একটা ওয়েবসাইটের মধ্যে আবার অনেক ধরনের মানে ঠিকানা দেওয়া থাকে, ব্রাঞ্চ থাকে না অনেকগুলো। সো ওই ব্রাঞ্চগুলোর মধ্যে থেকে মেইন ব্রাঞ্চ কোনটা, এই ধরনের সেগমেন্ট নিয়েও কিন্তু কাজ থাকে। হ্যাঁ, শুধুমাত্র মেইন ব্রাঞ্চ যদি চেয়ে থাকে তাহলে কিন্তু ওই মেইন ব্রাঞ্চটাই আপনাকে মানে খুঁজে খুঁজে দিতে হবে। আর যদি কোনো সাব ব্রাঞ্চ চেয়ে থাকে তাহলে যে কোনো একটা ব্রাঞ্চেরটা দিলেই হবে। আর এখানে আরও কিছু বিষয় আছে, যে ফোন নাম্বারের মধ্যে টোল ফ্রি নন টোল ফ্রির কিছু ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে যে টোল ফ্রি যে নাম্বারগুলো, আরেক হচ্ছে যে নন টোল ফ্রি যে নাম্বারগুলো, এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফিল আপের জন্য এইটা ক্লায়েন্ট মেনশন করে দেয়। হ্যাঁ, ক্লায়েন্ট মেনশন করে দেয় যে আপনাকে নন টোল ফ্রি কালেক্ট করতে হবে নাকি টোল ফ্রি কালেক্ট করতে হবে। সেম থিং ইজ আপনার এই ইমেলের জন্য। অনেক সময় যেটা আমি বলি যে আমরা যারা প্রফেশনাল আছি তারা ক্লায়েন্ট হান্ট করি কিভাবে, লাইক আমাদের যেখানে যেখানে মেল পাবেন, যেখানে যেখানে আমাদের মেলগুলো পাবেন সব হচ্ছে পাবলিক মেল, মানে পাবলিক আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে। আমরা জানি ওই পাবলিক মেল দিয়ে কোনো হাই টিকেট ক্লায়েন্ট আমাদেরকে খুঁজবে না। আমাদের ক্লায়েন্ট খুঁজবে হয়তো এই যে ব্যাক এন্ড কোড থেকে ইন্সপেক্ট করে আমাদের পোর্টফোলিও থেকে বা আমাদের প্রোফাইল থেকে বা যেখানে আমার সিভি টিভি দেওয়া আছে, এই ব্যাক এন্ড থেকে আমার জিমেলটা খুঁজে, যে জিমেলটা পাবে পার্সোনাল জিমেল বা ক্লায়েন্ট জিমেল, ওই জিমেলে তারা কন্ট্যাক্ট করবে। তো তারা হচ্ছে হাই টিকেট ক্লায়েন্ট। সো আমার পাবলিক জিমেলে আমি কোনো জিমেল রেসপন্স না করলে বা আমি এক সপ্তাহ ওই জিমেল না ধরলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই পার্সোনাল জিমেলটা আমার বা ক্লায়েন্ট জিমেলটা আমার প্রতিনিয়ত একটু পরপর চেক মাস্ট বি করতে হবে। তো এখানে যে বিষয় যে তাদের এই একটা জিমেইল কিন্তু আমি দেখতে পারতেছি বা একটা মেইল আমি দেখতে পারতেছি, জিমেইল আর মেইলের মধ্যে তফাৎ নাই, অনেকে আবার কনফিউজ থাকে বলে দিলাম। তো এই যে জিমেইল বা মেইল আমি দেখতেছি, এই মেইল কিন্তু তাদের যে পাবলিক মেইল নাকি প্রাইভেট মেইল এটা কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, তো এই ইমেলগুলোকে ভেরিফাই আপনার মাস্ট বি করতে হবে। আর অনেক সময় দেখবেন যে এই ইমেলটার সাথে বা ব্যাক এন্ডে কোনো কোড দেওয়া আছে কিনা, বা এখানে কোনো লিখা দেওয়া আছে কিনা, বা এখানে কোনো মেইল দেওয়া আছে কিনা, আলাদা কোনো মেইল। বা অনেক সময় কোডিংয়ের একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই। কমেন্টস কোথায়, কমেন্টস, 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 কমেন্টস,
এই যে আচ্ছা, এখানে দেখেন প্রতিটা কোড কিন্তু মানে এক একটা কালার নিয়ে আছে, হ্যাঁ, প্রতিটা কোড। বাট এই যে লেখাগুলো, হ্যাঁ, এই লেখাগুলো কিন্তু মানে কোনো কালারে নাই। আর এই প্রতিটা লেখার আগে এবং পরে কিছু কোটেশন বা কিছু সিম্বল দেওয়া আছে, হ্যাঁ। তো এই জিনিসটাকে বলে কমেন্ট। এইটা আপনার কোনো ওয়েবসাইটে যদি থাকে বা ব্যাকএন্ড কোডে যদি থাকে, এটা ফুল ওয়েবসাইটে কখনো শো করবে না, শুধু ব্যাকএন্ডেই থাকবে, এই জন্য এটাকে কমেন্ট বলে। তো এখানে অনেকেই এই কমেন্ট করে হচ্ছে তাদের জিমেলগুলো দিয়ে রাখে, যারা ব্যাকএন্ড ডেভেলপার আছে, যারা কোড বুঝে, তারা জানে যে এখান থেকে জিমেলগুলোকে চাইলে সহজে পাওয়া যায়। তো এটা খুঁজতে দেখেন আমার একটু সময় লাগছে, যে স্ক্রিপ্টগুলোর মধ্যে আছে। তো এরকম করে একটু অ্যানালাইজ করতে হবে। আমি জানি না, বা ধরেন আপনি জানেন না যে কোনটা কোন কোডের বা কী কাজে, হ্যাঁ, বাট এই কোনটার মধ্যে কি আছে, বা এই যে থ্রি ডট ক্লিক করলে যে আরো ফাইল বের হয় বা আরো লেখা বের হয়, এটা জানলেই হবে। তারপরে এই যে কমেন্ট পেয়ে গেছেন, লাইক এই যে একটা কমেন্ট, ডিফল্ট অ্যাড স্টোরেজ, হ্যাঁ, এরকম এইগুলো হচ্ছে একটা এক একটা কমেন্ট। এগুলো আপনার এই ওয়েবসাইটে শো হবে না, কখনো এই ওয়েবসাইটে শো হবে না, এই যে এখানে শো হবে না। কিন্তু বাকি যে লেখাগুলো বা কোডগুলো হাইলাইট হচ্ছে ওইগুলো শো হচ্ছে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া, যে ইমেলগুলোকেও আপনার একটু বুঝে শুনে কালেক্ট করতে হবে। দেন হচ্ছে ভেরিফিকেশনের বিষয় আছে, যে এই ওয়েবসাইটটাকে আমার কাজ হিসেবে দেওয়া হয়েছিল যে এই ওয়েবসাইটটার সার্ভিসেস কি, এই ওয়েবসাইটটার নেম এবং অ্যাবাউট আস, মানে কি রোল নিয়ে কাজ করে, কোন কোন কান্ট্রিতে ওদের ভালো ডিমান্ড আছে বা কোল্যাব আছে, এবং ওদের লোকেশন, ইমেল, সেই ইমেলটা ব্যাক এন্ড ইমেল চাইছিল। তো ব্যাক এন্ড ইমেল যেটা বললাম, যে অনেক সময় আমরা কিন্তু এখানে যে ইমেলটা দেখি এটা কিন্তু পাবলিক ইমেল। আর এটাকে ইনস্ট্যাক্ট করলেই যে আপনি একটা প্রাইভেট ইমেল বা পার্সোনাল ইমেল পেয়ে যাচ্ছেন এমনটাও কিন্তু না। অনেকে কিন্তু আরও ট্রিক্স খাটায়, যেমনটা হচ্ছে যে কোডিং এর মধ্যে যদি কমেন্ট করে রাখা যায়, হাইড করে রাখা যায়, যারা শুধু ইনস্ট্যাক্ট করতে পারবে তারা দেখতে পারবে। তাহলে এই থিংটা কতটা আপগ্রেড এখন হইছে, যে এইটা আপনি সফটওয়্যার ওয়াইজে চলে যাবে, বা সফটওয়্যার ওয়াইজে চলে গেছে অলরেডি, বা সফটওয়্যার ওয়াইজে হচ্ছে। তো ধরেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কন্টেকেও না, জাস্ট শুধু এই ওয়েবসাইটটা, এই যে লোভাল.com বা লোভাল ওয়াই.com, এভাবে জাস্ট শুধু ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট আমি ওই সফটওয়্যারে দিয়ে দিলে, তাদের ব্যাকএন্ডের যত ডেটা, যেটা যে কোনো জায়গায় থাকুক না কেন, সেটা হোক ফেসবুকে, সেটা হোক তাদের ওয়েবসাইটে, সেটা হোক তাদের জিমেলে, সেখান থেকে কিন্তু কালেক্ট করে আমাকে শো করতেছে একটা শিটে। আমার কিন্তু এক্সট্রা ভেরিফিকেশন বা ওগুলো করতে হচ্ছে না, জাস্ট মার্জ করে দেখে নিতে হচ্ছে যে কোনটার মধ্যে কি। তো এই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, একটা বেসিক একটা ওয়ার্ক। এখানে কিন্তু মানে যতটুকু বলে দিলাম ব্রিফে, হ্যাঁ, আরও অনেক কিছু বিষয় আছে। এইটা তো বললাম একটা ওয়েবসাইট, আরও এরকম আরও অনেক ওয়েবসাইট আছে যার নামের সাথে ম্যাপের লোকেশনের মিল নাই, অথবা লোকেশন অনেকগুলো আছে, বা হচ্ছে যে কোনটা আপনার মেইন হেড অফিস বা মেইন ব্রাঞ্চ সেটা বুঝতেছেন না। তো এরকম অনেক বিষয় টিষয় আছে। হ্যাঁ, মাল্টিপল জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে, হ্যাঁ, ওয়েলকাম। ওকে। তো এখানে প্রতিটা বিষয় ম্যাটার করে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অ্যান্ড আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার জন্য কোন কোন সাইটসে যেতে হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের এই আজকের সেগমেন্টটা। তো এখন আমি তো যেটা দেখালাম, যে ক্লায়েন্ট যদি আপনাকে ফাইলটা দিয়ে দেয় যে আপনার এই ওয়েবসাইট থেকে ডেটাগুলো কালেক্ট করতে হবে, এই ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে কালেক্ট করতে হবে, হ্যাঁ। তো এইটা তো হয়ে গেল যে যেটা আমাদের আহ, আচ্ছা, একজন লিখতেছে আমাদের ক্লাস তো হচ্ছে। ওকে। সো আমাদের এই সেগমেন্টগুলো মাথায় রেখে কাজ করতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন ডিরেক্টরি ওয়েবসাইট যেগুলো আমি বলছিলাম সেগুলো আবার কি, একটা তো হইলো যে সে আমাকে দিয়ে দিল, এই ওয়েবসাইটে নিয়ে আমার রিসার্চ করে বের করতে হইলো। কিন্তু যদি আপনাকে বলে যে লোকেশন অনুযায়ী আপনার সার্চ করতে, লাইক একটা লোকেশন ডিপেন্ড করে দিল, ওই লোকেশনের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এখন রিসার্চ করতে হবে যে কতগুলো রেস্টুরেন্ট বা কতগুলো বি টু বি বা বি টু সি লিড আছে। এখন বি টু বি অ্যান্ড বি টু সি এর মধ্যে তফাৎটা আমি আগেও বুঝাইছি, আবারও বলে দিচ্ছি, যে বি টু বি অ্যান্ড বি টু সি এর মধ্যে তফাৎটা কি। বি টু বি অ্যান্ড বি টু সি এর মধ্যে তফাৎ হচ্ছে যে বি টু বি বিজনেস টু বিজনেস, এবং বি টু সি বিজনেস টু কনজিউমার বা ক্লায়েন্ট। এই টাইপের যে ডেটাগুলো, এর মধ্যে কাজ হচ্ছে যে বি টু বি আপনি বিজনেস
হয়ে বিজনেসের ইনফরমেশন বা লিড কালেক্ট করতেছেন। আর বিজনেস টু কনজিউমার বা ক্লায়েন্ট হচ্ছে যে আপনি কোনো পার্সন ভিত্তিক বা রোল ভিত্তিক ডেটা কালেক্ট করতেছেন। সেটা হইতে পারে কোনো সিইও, বা হইতে পারে কোনো এক্সিকিউটিভ, বা হইতে পারে কোনো ডক্টর বা কোনো প্লাম্বার, বা যেটাই আপনাকে কালেক্ট করতে বলা হোক না কেন, আপনি সেটাই কালেক্ট করতেছেন। সো সেটা যদি পার্সন ভিত্তিকে হয় তাহলে সেটা হচ্ছে B2C ক্যাটাগরির। আর আহ, সেটা যদি কোম্পানি ভিত্তিকে হয় তাহলে সেটা হবে, লিঙ্কে ক্লিক করতেছি, আসতেছে না। আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করি না সবার জন্য, আমি আমার ক্লাসটা শুরু করে দিই, অ্যান্ড পরবর্তীতে ব্রিফের মাঝখানে যখন জয়নিং রিকোয়েস্ট আসে তখন স্ক্রিন ছেড়ে এখানে আসাটা ফ্লেক্সিবল আমি মনে করি না। তবে আমি সবাইকে প্রথম ক্লাসে বলছিলাম যে সবাই একটু টাইমটা মেনটেন করবেন, এই জন্য আপনাদের জয়েন করাতে একটু লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো রেকর্ডেড ভিডিওতে পেয়ে যাবেন সামনের ব্রিফটা যেটা আমি দিয়েছি প্রথমে, আর বাকিটা তো এখন শুনতেই পাচ্ছেন। তো এক হচ্ছে যে যদি আমাকে বলে দেয় ওয়েবসাইটেরটা, আর যদি না বলে দেয় তাহলে আমি কিভাবে কালেক্ট করব। সো এই টাইপের ডেটা কালেকশনগুলো হয়ে থাকে ডিরেক্টরি ওয়েবসাইটের মাধ্যমে। তো ডিরেক্টরি ওয়েবসাইটগুলো কি, যেখানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আপনাকে B2B অথবা B2C ডেটা দিচ্ছে। B2B এবং B2C এমনও কিছু ওয়েবসাইট আছে যেটা আলাদা আলাদা দিচ্ছে, মানে একটা ওয়েবসাইটে শুধু B2B পাচ্ছেন, একটা ওয়েবসাইটে শুধু B2C পাচ্ছেন। আবার কিছু কিছু ওয়েবসাইটে আছে যেগুলো হচ্ছে যে B2B এবং B2C একসাথে দিচ্ছে। তো ডেটা মানে লিড জেনারেশন যে জিনিসটা, আগে হচ্ছে ডেটা নিজের চোখের সামনে নিয়ে আসা, তারপর কালেক্টের মেথড। কালেক্ট করার অনেক মেথড আছে, আগে আমরা নিজে এনে দেখব যে আমার চোখের সামনে সেটা আসতেছে কিনা। সো এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইট যদি আমি একটু বলে দেই যে কি কি টাইপের আছে, লাইক হচ্ছে ইয়েলো পেজ আছে, আহ, এটাতেই দেখাই, ইয়েল। আগে একটা সময় কাজ এরকমটা হইতো যে এই ডিরেক্টরি ওয়েবসাইটের কথা ক্লায়েন্ট নিজে থেকে বলতো না, বা কোন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে হবে সেগুলো মেনশন করে বলতো না, জাস্ট রোলটা বলে দিত। বাট এখন একটু সুবিধা, কারণ হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আপনি কোন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করবেন, লাইক যেটা প্রথমে দেখালাম যে একটা শীট দিয়ে দিচ্ছে, বা হচ্ছে যে এরকম যদি কোনো ডিরেক্টরি ওয়েবসাইট থেকে কালেক্ট করতে বলে তাহলে সে মেনশন করে দেয় তার ডেসক্রিপশনে। সো ওই টেনশন নাই যে এখন রিকোয়ারমেন্ট পড়ে কই যাব, থেকে কি কালেক্ট করব, ওই ধরনের কোনো টেনশন নাই। তো দেখেন এই দুইটা ওয়েবসাইটের মধ্যে সিমিলারিটি কি, আরে একটু লোড হোক। ওকে, সো এই দুইটা ওয়েবসাইটের মধ্যে সিমিলারিটি আগে দেখি যে ওয়েবসাইটটা কি নিয়ে বানানো, তারপর বুঝবো সিমিলারিটিটা কি। সো অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার আমার কাছে এই ওয়েবসাইটটা খুবই মিনিমাল এবং একেবারে ফ্রেশ একটা ওয়েবসাইট লাগে, আর খুবই সুন্দর লাগে এই ওয়েবসাইটটা। তবে এই ওয়েবসাইটটা বাংলাদেশের অনেক ডেভেলপার বা কিছু কিছু ডেভেলপার এটাকে বানানোর চেষ্টা করেছে, তবে আমরা তাদেরটাও দেখবো, কিন্তু কেউ জাজ করবেন না, কারণ আমরা জানি হ্যাঁ কার দৌড় কতটুকু, এটা আমরা জানি। তো এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে লোগো অ্যান্ড, আবার ও জিনাত মুস্তাফা ম্যাম, আচ্ছা। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার কিছু দেখেন লোগো দেওয়া আছে, তারপর হচ্ছে যে এরকম পয়েন্ট আউট করে দেওয়া আছে, এবং সুন্দর করে এখানে কিছু মেনু দেওয়া আছে যে আপনি কি কালেক্ট করতে চাচ্ছেন বা কেন এইখানে আসছেন বা এদের সার্ভিসেসগুলো কি। তো এক হচ্ছে ফাইন পিপল, মানে B2C ক্যাটাগরি। এক হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট যদি হয় তাহলে সেটা কি, ব্যবসা বাণিজ্য, তার মানে বিজনেস টু বিজনেস। যদি সেটা হয় ডেন্টিস্ট, এখন যদি ওটা ক্লিনিক হয় বা এরকম টাইপের হয় যে না সে বিজনেস রোল প্লে করতেছে, তাহলে সেটা কিন্তু B2B-তে যাবে। আবার যদি হয় যে না একজন সিঙ্গেল একজন তার বাসা বাড়ির মধ্যে একটা ডেন্টিস্টের নাম টাম নিয়ে বসছে, বা ফেসবুকের মধ্যে ছোটোখাটো একটা ইয়ে করতেছে, তাহলে কিন্তু পার্সন ওয়াইজই যাবে। হুম, যদি একটা ব্র্যান্ড নেম থাকে তার, হ্যাঁ যদি একটা ব্র্যান্ড নেম থাকে, সে যদি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে ইন্ট্রোডিউস করে থাকে প্ল্যাটফর্মগুলোতে, তাহলে সে কিন্তু B2B-তে যাবে। আর যদি সে একেবারে একজন লোন পার্সন হিসেবে যদি ডিল করে মার্কেট প্লেসগুলোতে বা এই প্ল্যাটফর্মগুলোতে, তখন কিন্তু সে B2C ক্যাটাগরিতে যাবে। তো B2B এবং B2C এই দুইটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু যথেষ্ট আমরা একটা জিনিস আউটলুকে পাই, যে আমরা দুইটা জিনিসই পাচ্ছি, B2Bও পাচ্ছি, B2Cও পাচ্ছি। এবং এখান থেকে যে আমরা সার্চ করব, ওই সার্চটা লোকেশন বেস নিয়েও আমরা সার্চ করতে পারি এখানে লোকেশন দিয়ে। তবে ম্যাটার করে যে তারা কোন কোন লোকেশনে ডেটা সার্ভারে রেখেছে।
অনেক সময় আমরা এখানে ঢাকা বাংলাদেশ নিয়েও সার্চ করি, আমাদের কৌতূহলী মন, স্বাভাবিক, ঢাকা বাংলাদেশ নিয়ে সার্চ করতেই পারি। কিন্তু আমার মনে হয় না যে এটা নিয়ে অ্যাকুরেট কোনো ডেটা পাবেন বা এখানে কোনো ডেটা এই রিলেটেড পাবেন। তো এখানেও লোকেশন দেওয়া আছে, যে লোকেশন বেজে আপনি সার্চ করতে পারেন এবং কোনো রোল হিসেবে সার্চ করতে পারেন, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে আপনি সার্চ করতে পারেন, যে কোনো সার্ভিস নিয়ে। তো এই যে ডেটাগুলো আমি যদি কিছু একটা সার্চ করি, লাইক না বলে কিছু একটা সার্চ করি, লাইক ডেন্টিস্ট সার্চ করলাম এইখানে, এখানে সার্চ করলাম হচ্ছে, ওইটা ছিল তো B2B, এটাতে B2C, প্লাম্বার্স। ওকে, সো এইখানে যে রেজাল্টগুলো আমাদের আসতেছে, এই রেজাল্টগুলো কিন্তু কোনো না কোনো ডেটাগুলোকে অ্যানালাইজড করে ইনপুট হিসেবে এই সার্ভারে দিছে কেউ না কেউ, বা কোনো না কোনো টিম, হ্যাঁ। তো এই যে ডেটাগুলো এখানে আছে, এই ডেটাগুলোকে আবার যদি আপনি নিতে চান, তাদের এই কষ্টের তো একটা দাম দিতে হবে না? তো এই জন্যই অনেক সময় ডেটাগুলোকে নেওয়াটাকে আপনার কিছু ধরাবাঁধা বা লিমিটেশন দিয়ে দেয়, যে আপনাকে কিছু প্রিমিয়াম মেথড অ্যাপ্লাই করতে হবে, আপনাকে কিছু ক্রাইটেরিয়া বা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে ডেটাগুলোকে কালেক্ট করার জন্য। কিন্তু আমরা তো আম, মানে একেবারেই ফ্রি বেসিসে, আমরা কোনো প্রিমিয়াম কিছুই চাচ্ছি না। তো ফ্রি বেসিসে যদি কালেক্ট করতে হয়, তাহলে কোনো না কোনো আপনার আহ, একটু হ্যাসেল দিতে হচ্ছে, সেটা হোক আপনার সময়, সেটা হোক আপনার স্কিলস, এই দুইটা। যেহেতু আপনার কাছে, বা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন না প্রিমিয়াম টুলগুলোর ওপর, বা ইনভেস্ট করতে চাচ্ছেন কিন্তু এখন না, আগে আমি একটু কাজগুলো শিখি, কাজগুলো শিখে হয়তো ফ্রি বেসিসে কাজগুলো ট্রাই করে যদি আমি ইনকাম জেনারেট করতে পারি, বা যদি মনে হয় যে না, এখন আমি যদি আমার কাছে বা আমার ওপর যদি আমার এই স্কিলসে যদি আমি কিছুটা ইনভেস্ট করি, তাহলে ফিডব্যাকটা আমি ভালো নিয়ে আসতে পারবো, এইরকম ক্রাইটেরিয়া যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যে তখন আমরা কিছু ফ্রি বেসিসে বা ফ্রি মেথড অ্যাপ্লাই করি। কিন্তু ফ্রি মেথড অ্যাপ্লাই করতে গেলে আমরা অনেকেই ডিমোটিভেট হয়ে যাই। কেন হই? কারণ হচ্ছে যে ফ্রি মেথডে আমাদের একটু সময় বেশি যায়, নাহলে একটু কষ্ট বেশি করতে হয়। কারণ জিনিসটা আপনাকে ফ্রিতে কাজ করতে হচ্ছে, মানে ফ্রিতে ডেটাগুলোকে কালেক্ট করতে হচ্ছে। প্রিমিয়াম হইলে ওয়েবসাইটের নাম বসাইলে সব ডেটা আপনার কাছে চলে আসতেছে। আপনার কাছে একটা চেক বক্স আছে, আপনি ওখানে কি কি ডেটা লাগবে ওগুলোকে ক্লিক করে দিচ্ছেন, টিক দিয়ে দিচ্ছেন, ওগুলো ডেটাই আপনার কাছে আসতেছে, আর কোনো হ্যাসেল আসতেছে না, আর সব ভেরিফাইড হয়েই আসতেছে। তো ওইটা যদি না হয়, তাহলে আপনাকে এগুলো নিজে থেকে করতে হবে। তো নিজে করার প্রসেসটা কি? এক হচ্ছে যে আমরা ভিজুয়ালি আনলাম, চোখের সামনে আনলাম, আনার পর এগুলোকে কালেক্ট করে একটা শিটে নিব, নেওয়ার পর দেন হচ্ছে ভেরিফিকেশন, দেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এর কি কি চাইছে, কি কি থাকবে আমার শিটে, আর কি কি থাকবে না, ওগুলো আমরা বাদ দিব। সো এই হচ্ছে ফুল একটা কনসেপ্ট, যে আমাদের একটা ডেটা এন্ট্রি সেগমেন্টের মধ্যে একেবারে বেসিক্স অবস্থায় কি কি কাজ হয়ে থাকে। সো যদি কেউ না বুঝে থাকেন, তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। সবাই বুঝছেন? আচ্ছা, শাফিন আহমেদ, হ্যাঁ বলুন স্যার, আপনি কি বুঝেননি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই। আমরা তো মানে প্রথম ক্লাস করতে পারি নাই, তো এটা কিভাবে? বুঝিনি, প্রথম ক্লাস করতে পারেন নাই? না না না, হ্যাঁ, আজকে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, তারপর কি বললেন? ওটা রেকর্ডেড ক্লাস কি আছে নাকি? হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে তো। নর্মালি আমি কোনো ফার্স্ট ক্লাসের রেকর্ডেড ভিডিও দেই না, কারণ হচ্ছে সেটা পরিচিতি পর্ব থাকে, বাট এই গ্রুপেরটা দেওয়া আছে, আপলোড করা আছে গ্রুপে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আর বাকিরা, আর কারো কোনো কোয়েশ্চেন? জি, এমডি ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন স্যার। স্যার আমি একটু পরে জয়েন্ট হয়েছে, তো এই জন্য আর কি B2B এগুলো একটু বুঝতে পারছি না। B2B আর B2C বুঝতে পারেন নাই? জি জি জি। আচ্ছা, তো B2B হচ্ছে যে বিজনেস টু বিজনেস, মানে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ডেটা বের করতে বলে, তাহলে সেটা বিজনেস টু বিজনেস ক্যাটাগরিতে যাচ্ছে। বাট কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো স্পেসিফিক রোল, লাইক কোনো এক্সিকিউটিভ বা হচ্ছে সিআরও বা এইচআর বা যে কোনো একটা রোল, ডক্টর, পুলিশম্যান, এইগুলোর যদি কোনো রোল হিসেবে যদি আপনার ডেটা চায় বা পার্সন ভিত্তিক ডেটা চায়, তাহলে সেটা B2C ক্যাটাগরিতে যাচ্ছে।
জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তারপর হচ্ছে কালেকশনের বিষয়। এখন এই দুইটা ডিরেক্টরি ওয়েবসাইট ছাড়াও কিন্তু অনেক ধরনের ডিরেক্টরি ওয়েবসাইট আছে যারা আমাদেরকে রেজাল্ট জেনারেট করে দেয় বা এরকম ডেমো ওয়ার্কের জন্য আমাদেরকে অনেকটা হেল্প করে। তো আজকে যেহেতু আমরা একটা জিনিস দেখছি বা একটা প্র্যাকটিক্যালি ওয়ার্ক দেখেছি এবং প্রথমে আমি কিছু কাজ কাজ দেখিয়েছি এই ক্লাসের প্রথমে, যে নর্মালি এই প্রজেক্ট বেসিসে কাজগুলো কীরকম হয়। তো আমরা ট্রাই করব যে এই ওয়েবসাইটগুলোকে একটু নিয়ে ঘাটাঘাটি করার, হ্যাঁ, যে প্রতিটা প্ল্যাটফর্মে আসলে কি কি সার্চ করলে কি টাইপের ডেটাগুলো দেয়। এখন প্রথম দিকে আমি একটু গাইড করে দেই যে এখানে যা কিছুই সার্চ করবেন না কেন লোকেশন অনুযায়ী আপনার প্রথম দিকে যে রেজাল্টগুলো আসবে সেগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ। হ্যাঁ, 1 নাম্বার যে রেজাল্ট সেখান থেকে রেজাল্টটা শুরু হবে এবং প্রতি পেজে আপনার কতগুলো রেজাল্ট আছে এটা উপরেও দেখতে পারেন যে 30টা, বা হচ্ছে একেবারে নিচে এসেও দেখতে পারেন যে কতগুলো রেজাল্ট আছে এই পেজের মধ্যে, এই যে 30টা, এবং বাকিগুলো হচ্ছে এই যে অ্যাড, এই যে প্রযোজিত বা অ্যাডস লেখা থাকবে, স্পন্সর লেখা থাকবে। আর এখানে শো করতেছে হচ্ছে 1 থেকে 30টা, আর এতগুলো রেজাল্ট বাকি আছে পেজগুলো পরবর্তীতে দেওয়া আছে। অ্যান্ড এইখানে যা আমি সার্চ করে পাইলাম, এবং সেম আমি যদি এই সাইটেও আছি, এইটাতে টপ 10 দেওয়া আছে, মানে 10টা করে দেওয়া আছে প্রতি পেজে, এবং পরবর্তীতে আরও পেজ আছে এখানে, নেক্সট পেজ। তো আমি চাচ্ছি যে প্রথম দিকে আপনারা এই ওয়েবসাইটগুলোকে নিয়ে একটু রিসার্চ করেন যে ডিরেক্টরি ওয়েবসাইটে কি কি সার্চ করলে কি কি মেথডে কি কিভাবে আসে। যেমন আমাদের এখানে যদি আসি, আমি এখানে যদি ক্লিক করি, তারা কিন্তু আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, রিডাইরেক্ট করে। আর আমি যদি এখানে আসি, এখানে যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমি এই ওয়েবসাইটেই থেকে যাচ্ছি। হ্যাঁ, এই দুইটা তফাৎ। কেন এটাকে আমি আলাদাভাবে বলতেছি? জাস্ট বিকজ অফ, যখন আপনি দেখবেন যে একটা রেজাল্টে ক্লিক করলে ওইটা ওই ওয়েবসাইটেই থেকে যাচ্ছে, অন্য এক্সটার্নাল কোনো লিঙ্ক বা ট্যাব ওপেন হচ্ছে না, তখন ওই ওয়েবসাইট থেকে, মানে এই ওয়েবসাইট থেকে ডেটা কালেক্টটা খুব ইজি হয়। কিন্তু যদি এইটা হয় যে ইয়েল্প, এই ইয়েল্প থেকে যখন আমি ক্লিক করতেছি সেটা চলে যাচ্ছে আরেকটা পেজে, কিন্তু ওই ওয়েবসাইটেরই আরেকটা পেজে, কিন্তু নেক্সট একটা ট্যাবে, তখন কিন্তু ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে আসাটা কিন্তু একটু কষ্টকর হয়। কারণ জিনিসটা একটু চিন্তা করেন যে আমরা এই সেগমেন্ট বা এই ট্যাব থেকেই কালেক্ট করতেছি, কিন্তু আমাদের ট্যাব যদি দুইটা হয় তাহলে তার ডেটা কালেকশনের কিন্তু একটা রুট ক্রিয়েট করতে হবে, যে তাকে বলতে হবে বা তাকে বুঝাইতে হবে যে সে এই পেজ থেকে যখন এই ট্যাবটা ওপেন হবে তখন যেন সে এই ট্যাবেরও পর্যাপ্ত পরিমাণ ডেটা সে নেয়। তো যখনই আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো দেখব যে আমরা এই ডেটাগুলো কীভাবে নিয়ে কাজ করতে পারি বা ডেটাগুলোকে কালেক্ট কীভাবে করতে পারি, আমি বলবো যে প্রথম পর্যায়ে আপনি এভাবেই কালেক্ট করেন, এভাবে সিলেক্ট করে কালেক্ট করেন। কালেক্ট করে দেখেন যে আপনার 10টা ইয়েলপ থেকে 10টা, এবং হচ্ছে যে এই ইয়েলো থেকে হচ্ছে 30টা, এইগুলোকে কপি অ্যান্ড পেস্ট করতে কত সময় লাগে। তাহলে বুঝতে পারবেন যে মার্কেট প্লেসে যে লিখা আছে যে কপি পেস্ট করতে গেলে $15-20 আপনি পাচ্ছেন, ওইটার আসল মর্মটা কি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর আমরা দেখব যে এইখান থেকে যেই ডেটাগুলোকে কালেক্ট করতে আমাদের এতগুলো সময় লাগলো, ওইখানে আমরা কি কি একটা ফ্রি বেসিসে টুল ইউজ করে এখান থেকে ডেটাগুলোকে আমরা সুন্দর করে এক্সেল শিটে বা স্প্রেডশিটে নিতে পারি, এবং সেখান থেকে আমরা দেখব যে পরবর্তীতে সেগুলোকে আমরা কিভাবে ভেরিফাই করতে পারি। এক একটা জিনিস নিয়ে ভেরিফাই করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় যে কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে যায় কিন্তু তাদের অ্যাড্রেস চেঞ্জ হয়। হ্যাঁ, অ্যাড্রেস চেঞ্জ হয়, ওই অ্যাড্রেসটা কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু আর চেঞ্জ হয় না। আমি একটা কোম্পানি এখন ক্রিয়েট করছি, আমি আমার মতো আমার সকল ডিটেলস দিয়ে কিন্তু কোম্পানিটা রান করতেছি, বাট ইন কেস যে আমি যদি কোনো ডেটা চেঞ্জ করি, সেটা তো আমি সব জায়গায় ডেটা চেঞ্জ করবো আমার দিক থেকে যেগুলো আমি ক্রিয়েট করছি, বাট আমাকে নিয়েও যারা মানে কোল্যাব করতেছে বা আমাকে নিয়েও যারা পাশাপাশি মার্কেটিং করতেছে বা ব্র্যান্ডিং করতেছে, তাদের পর্যন্ত কিন্তু হয়তো সেই বিষয়টা যাবে না বা সেই নিউজটা নাও দিতে পারে। যেমন এই ওয়েবসাইটের মধ্যে একজন কিন্তু কাজ করে নাই ডেটা অ্যানালাইসিস হিসেবে এতগুলো ডেটার জন্য, একজন কিন্তু না, বা দুইজন না, বা তিনজন না, একটা হিউজ টিম কাজ করছে। সো ওই টিমটা যখন কাজ করছে তখন যে ডেটাগুলো ছিল ওইগুলোই কিন্তু ইনপুট দিছে, দেওয়ার পরে যদি 1 বছর বা 1 মাস পরে যদি সে ডেটা কোনোটা চেঞ্জ হয়, তাহলে কিন্তু তারা এখানে এসে চেঞ্জ করে নাই, বা করছে কিনা সেটা সিওরিটিও আপনার কাছে নাই। তো এরকম অনেকগুলো পাবেন যে তাদের কোম্পানি নেম, ফোন নাম্বার সব কিছু ম্যাচ করতেছে কিন্তু লোকেশন ম্যাচ করে না। তখন লোকেশনটা অরিজিনাল যেটা দেওয়া এই গুগল ম্যাপে, ওইটা এনে বসাইতে হবে।
আবার দেখতেছেন যে নাম্বার ম্যাচ করতেছে না, তো তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোকে ঘুরতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে যে আসলে সব জায়গায় একই নাম্বার ইউজ করছে কিনা বা একই লোকেশন ইউজ করছে কিনা। সো ডেটা এন্ট্রি যে সেগমেন্টটা, এটা টোটালি রিসার্চের ওপর। আপনাকে এক একটা প্ল্যাটফর্মে ঘুরতে হবে, এক একটা জায়গায় ঘুরতে হবে, রিসার্চ করতে 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 জেনুইন ডেটা নিয়ে আসতে হবে আপনার শীট পর্যন্ত। ওকে, সো আমার মনে হয় যে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো এখানে এক্সেল, মাইক্রোসফট এক্সেল নিয়ে কারা কারা কোনো কিছুই জানেন না, তারা একটু যদি হ্যান্ড রাইজ করতেন, দেখতাম আপনাদেরকে। 2 জন, 3 জন, 4 জন। লজ্জার কিছু নেই, আপনি হাত উঠাতে পারেন, একটা বাটনে ক্লিক করলে হাত উঠে যাবে। এক্সেল, আমি কোশ্চেনটা করেছিলাম যে এক্সেল কে জানেন না তারা হ্যান্ড রাইজ করেন। আর এখানে উচিত ছিল সবারই হ্যান্ড রাইজ করার, কারণ যারা জানেন তারাও সম্পূর্ণটা জানেন না। হ্যাঁ, কেউ যদি এসে আপনাকে বলে যে এক্সেলের আমি 80% জানি, আমার থেকে বেশি আর কেউ জানে না, আমি 80% জানি, তাহলে আমি বলবো যে এটা ভুল। হ্যাঁ, কারণ এক্সেল এতটা ব্রড যে এইটা আসলে মানে ঠোঁটস্থ মুখস্থ বা প্র্যাকটিক্যাল নলেজ রেখেও ফুললি রিকভার করা পসিবল না। কারণ এইখানে আপনি নিজে থেকে প্রতিটা ফর্মুলা বা প্রতিটা জিনিস মডিফাই করতেছেন। তো এক হচ্ছে এক্সেল, মাইক্রোসফট এক্সেল, আর এক হচ্ছে গুগল স্প্রেডশিট। দুইটাই এক, দুইটার কাজ এক, সব কিছুই এক, বাট একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। এক্সেল যেটা, এক্সেলে কাজ করলে আপনি স্প্রেডশিট ফাইলটা হচ্ছে যে এক্সেল ফাইল আকারে ডাউনলোড করছেন বা সেভ করছেন, বা হচ্ছে সেটাকে ইমেল করতেছেন বা মেল করতেছেন, যাই করেন না কেন, মানে একটা প্রসেসের মধ্যে করতেছেন। স্প্রেডশিট যেটা হচ্ছে যে আপনি কোনো একটা কাজ করতেছেন বা কোনো একটা ফাইল, এটা কি আমার স্টুডেন্ট ফাইল কিনা, হ্যাঁ ধরেন এটা আমার একটা ফাইল আমি ক্রিয়েট করলাম ক্লায়েন্টের জন্য, আমি এখান থেকে ধরেন ডিরেক্ট শেয়ার করে দিলাম, যাকে দিলাম সেই দেখতে পারতেছে, লিঙ্কটা যাকে দিচ্ছি সেই দেখতে পারতেছে। সো এটা একটা অ্যাডভান্টেজ যে অনলাইন এন্ড অফলাইনে। আর বাকি সব ক্রাইটেরিয়া সেম। তো আমি এক্সেলটা এবং স্প্রেডশিটটা এই দুইটাকে যদি একটু বলি যে আসলে এই দুইটার মেথডগুলো কি বা কাজ কি, বা যারা জানে না তাদের উদ্দেশ্যে, যে এই ডেটা সেগমেন্টের মধ্যে ডেটাগুলোকে নিয়ে সিকোয়েন্স করা, ডেটাগুলোকে নিয়ে কোনো না কোনো ফর্মুলাতে বসানো, সেটা হোক যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইফ কন্ডিশন বা পার্সেন্টেজ বা যেই কোনো মেথড বা যেই কোনো ক্যালকুলেশন রিলেটেড ওয়ার্ড, ডেটাগুলোকে নিয়ে যদি আপনি করতে চান বা করতে হয়, তাহলে আপনাকে ইউজ করতে হবে এক্সেল বা স্প্রেডশিট। ওকে, সো এক্সেল যেটা খুবই পপুলার আমাদের কর্পোরেট সেক্টরে, যে আমাদের বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক এই ধরনের কর্পোরেট লেভেলের অফিসগুলোতে যে দেখবেন সারাদিন 9টা থেকে 5টা তারা এক্সেলে টিপাটিপি করতেছে, কিবোর্ডে কিবোর্ডে গুতাগুতি করতেছে, অথচ তারাও কিন্তু এই ধরনের ফ্রিল্যান্স ওয়ার্ক করতে পারে। তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আর যদি ধৈর্য না থাকে, তাহলে আমার প্রোফাইলে একটা র্যাপিড ফায়ারের ভিডিও আপলোড করা আছে, গতকালকে এটা আপলোড হয়েছে, যে ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারের মধ্যে কি কি মিথস থাকে, মানে আমরা কি কি জিনিসকে ভয় পাই, যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হবে কিনা, বা ফ্রিল্যান্সিং করে 5 লাখ 10 লাখ ইনকাম হয় কিনা, এই সকল বিষয়ে মিথ ক্র্যাক নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন, জেনুইন অ্যান্সার পাবেন। আমি কোনো কোর্স রিলেটেড সেখানে কোনো বিষয়ে আলোচনা করিনি, কারণ সেটা কোনো কোর্স প্রমোশন ছিল না। সো আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো যদি না জানেন, তাইলে কিন্তু আপনার কাছে সবগুলোই ধোঁয়াশা। আপনি যতই জানেন না কেন, যতই অ্যাক্টিভ থাকেন না কেন, এই ক্রাইটেরিয়া ব্যাকএন্ডের হিসাব যদি না জানা থাকে, তাহলে কিন্তু ঝামেলা। তো এই 9টার থেকে 5টা যে কাজ সে এক্সেলে করতেছে একটা কোম্পানিতে বসে, কিন্তু সে কেন পারতেছে না একটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে বসে একাধিক কোম্পানির জন্য সেই কাজটা করতে? এখানে যে তার ল্যাকিংসটা, তার গ্যাপটা, এটাও কিন্তু হিউজ। মুখে বললেই কিন্তু সে একটা কোম্পানির থেকে বের হয়ে বা একটা কোম্পানির সাথে কাজ করা অবস্থায় আর একটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করতে পারবে না। কেন পারবে না? এমন না যে তার স্কিল আছে কিন্তু সে পারতেছে না, এমন না। এটার জন্য না। কিন্তু কিছু ক্রাইটেরিয়া ডিফারেন্স আছে। কিছু ক্রাইটেরিয়া ডিফারেন্স আছে। যেমন একটা ছোট্ট সংক্ষেপে যদি উদাহরণ বলি, যে আমরা যদি কোনো একটা কোম্পানির কর্পোরেট শাখায় বা কোনো একটা অ্যাকাউন্ট শাখায় যাই যদি দেখি যে তারা সারাদিন এক্সেলে কি কাজ করে, তারা দেখবেন যে স্যালারি শিট, ব্যালেন্স শিট, এই ধরনের রেভিনিউ শিট এগুলো নিয়ে কাজ করতেছে, এমপ্লয়ি শিট এগুলো নিয়ে কাজ করতেছে। তো এগুলো তো বাইরের কোম্পানি হতে করায়। তো বাইরের কোম্পানির ক্লায়েন্ট সে কেন ধরতে পারতেছে না? কারণ এইখানে বাইরের কোম্পানির সাথে প্রথম যে বিষয়টা ম্যাটার করে সেটা হচ্ছে কনভিন্সিং পাওয়ারটা, যে তাকে কনভিন্স করাটা। বাংলাদেশে কনভিন্সিং পাওয়ার বলতে তেমন কোনো কিন্তু লাগে না।
হ্যাঁ, আপনি ইন্টারভিউ দিতেছেন, সিভি দিতেছেন, আর আপনাকে যদি এরকমটা মনে হয় যে অ্যাজ এ ফ্রেশার, তাহলে সবার আগে অনেক কোম্পানি আছে যে সবার আগে হায়ার করবে, কারণ আপনাকে খাটাইতে পারবে। হ্যাঁ, যেটা আপনার রোল না, ওই জিনিসগুলো, ওই কাজগুলো আপনাকে দিবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো ম্যাটার করে কর্পোরেট ফিল্ডে। আর এখানে ওই কনভিন্সিং পাওয়াটা তেমন কিছু না, জাস্ট আপনার নিডটা ওরা বোঝার চেষ্টা করে যে আপনার নিডটা কোথায়। নিড অনুযায়ী পিচ করে, স্যালারি ট্যালারি কমায় আপনাকে রাখা যায় কি না, এইভাবে একটা ক্রাইটেরিয়া থিঙ্ক করে। বাট যাই করে না কেন, ওরা যে 9টার থেকে 5টা যে কাজটা করতেছে এক্সেলে, সেটা ওই কোম্পানির বা ওই কোম্পানির সাথে বা যারা রিলেটেড ডেটা আছে, ওই ডেটাগুলো নিয়ে, মানে একটা লিমিটেড ডেটা। কিন্তু এইখানে ফ্রিল্যান্সিং প্রোফাইলে যাই, যে একটু আগের থেকে নিয়ে ক্লাসের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যা যা বললাম, একটাবার আমি বলছি যে এই ডিটেলসগুলো আমি দিছি বা ক্লায়েন্ট দিছে, আমি কিন্তু প্রতিবারই বলছি এগুলো রিসার্চ করতেও হইতে পারে, রিসার্চ করে বের করে নিয়ে আসতেও হইতে পারে। ক্লায়েন্ট যদি আপনাকে ফাইলও দেয়, তাহলে অর্ধেক দিবে। যেমন এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো এই পাশে বসায় বসায় দিবে, এই পাশ পুরো খালি, এই পাশ পুরো খালি, এইগুলোকে ফিল আপ করতে হবে। উপরে নাম টাম এগুলো সব দিয়ে দিছে যে কি কি আপনার কালেক্ট করতে হবে। তো এই বিষয়গুলো যদি না জানেন, তাহলে কিন্তু ক্লায়েন্টের কাছে যেও আপনার লাভ নেই। আপনি ভাববেন যে লিমিটেড ডেটা, লিমিটেড বুঝে ওই 500 1000 পর্যন্ত, 2000 3000 50,000 1 লাখ এই পর্যন্তই ডেটা কালেকশনে বসে থাকবেন। বাট এতটুকু না, বেসিক্স পর্যায়ে তো লাখ লাখ ডেটা কালেক্টে যায়। তখন আপনাদের কিভাবে কি কাজ করবেন? সো আজকে যেহেতু সেকেন্ড ক্লাস, আমি হচ্ছে যে মানে স্টার্টিং এর দিকেই বলে দিচ্ছি আপনারা কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করবেন। সবাই হচ্ছে আলাদা করে একটা জিমেল ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে যে আপনাদের এই ওয়ার্কিং জিমেল বা আপনাদের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লগ ইন টগ ইন যা যা আছে সব এই জিমেল দেওয়া হবে। সরি। তো ওই জিমেলের মধ্যে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট সব কিছু ক্রিয়েট করবেন। ওইখানে আলাদা একটা ফেসবুক থাকবে, আলাদা একটা প্রোফাইল থাকবে, আলাদা ইনস্টাগ্রাম, আলাদা ইউটিউব চ্যানেল। মানে আপনি যে হোমওয়ার্কগুলো করবেন এখন থেকে, সবগুলো সেখানে আপলোড যাবে, সবগুলো সেখানে আপলোড করবেন। আপনি যে হোমওয়ার্কগুলো করতেছেন সেটার একটা ছোট্ট একটা স্ক্রিন রেকর্ড নেবেন। প্রথম প্রথম কথা বলতে লজ্জা পাইলে ভিডিওতে কোনো সমস্যা নাই, কিন্তু এতটুকু বলে রাখি, একটা একটা না একটা দিন আপনাকে কথা হইলেও বলতে হবে, হাফ মিনিট হইলেও, 30 সেকেন্ড হইলেও বলতে হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ভিডিও ইন্ট্রোডাকশনে, যে আপনি কে, আপনি কি একটা মানুষ কিনা, বা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অ্যাক্টিভ কিনা, এটা জানানোর জন্য হইলেও একদিন না একদিন আপনার একটা ভিডিও ইন্ট্রোডাকশন দিতে হবে। যেমন ধরেন ভিডিওর প্রথমে আপনি আপনার ফেসটা রিভিল করলেন, গ্রেটিংসটা জানালেন, সালাম দিয়ে আপনি আপনার নাম বলে জাস্ট হুট করে আপনি ট্রানজিশন দিয়ে আপনি অন্য একটা স্লাইডে নিয়ে চলে গেলেন, যেখানে আপনি আপনার এই যে ধরেন এক্সেল শিট দেখাচ্ছেন যে আজকে আমি এতগুলো ইমেল কালেক্ট করেছি, তারপর সেগুলোকে ভেরিফাই করেছি। তো দেখেন সবগুলো ইমেল হচ্ছে সেন্ট গেছে, মানে ইমেলগুলোকে সেন্ট হয়েছে, তার মানে এগুলো একটা ভেরিফাইড ইমেল। যদি কোনো ইমেল আনভেরিফাইড হতো তাহলে এখানে বাউন্স আসতো, বা এখানে আনভেরিফাইড আসতো, বা এখানে যদি কেউ রেসপন্স করতো তাহলে এখানে আসতো যে ইমেল রেসপন্স, বা কেউ যদি ইমেলটাকে ওপেন করতো তাহলে এখানে আসতো যে ইমেল ওপেন, বা ইমেলটাকে ক্লিক করতো তাহলে এখানে আসতো ইমেল ক্লিকড। তো এই ধরনের রিপোর্টটা আপনি নিজের ভিডিওতে বলতেছেন, ফেস প্রথমে দেখা ফেলছেন, বাকিটা হচ্ছে এখন বলতেছেন। সো এরকম করেও কিন্তু একটা ছোট্ট ক্লিপ আপনাদের মাস্ট বি দিতে হবে। তো এক্সেল যেটা বিষয়, যে এখানে আসার পর, বা আমি যদি ডিরেক্ট এক্সেলে দেখি, ও এক্সেলটা ইনস্টল করা নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি এক্সেলটা দেখাই দিব। তবে এক্সেলের সাথে সিমিলার যেটা গুগল স্প্রেডশিট, একই যে জিনিস, ওটা আমি দেখাই দিই। যে এখানে যে ABCD যা আছে, 1 2 3 4 যা আছে, এটা আপনাকে পড়ালেখা করার জন্য না। এখানে হচ্ছে যে এক একটা বিষয় আলাদা আলাদা নাম দিছে। যেমন ABCD হচ্ছে এক একটা কলাম নেম, হ্যাঁ, আর 1 2 3 4 হচ্ছে এক একটা রো নেম। হ্যাঁ, এই কলাম এবং রো, রো এবং উপরে হচ্ছে কলাম। তো এখানে প্রতিটা যে ঘর দেখতেছেন, এক একটা যে ঘর, প্রতিটা ঘরের এক একটা নাম আছে। এই নামটা হয় তাদের কলাম এবং রো এর যে নেমটা, এই নেমের যে একরূপ সেটা। যেমন জি কলামে আছে, 8 নাম্বার রোতে আছে, তাহলে এটার নাম হচ্ছে যে G8। হ্যাঁ, যদি এটাকে বলি তাহলে এটা হচ্ছে ডি কলামে, 17 নাম্বার রোতে, তাহলে এটা হচ্ছে D17। ওকে, সো প্রতিটা সেলকে আমরা এভাবে চিনি। ক্লায়েন্ট আপনাকে আইসা বলবেন না যে তোমার ওই যে অমুক 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 জায়গায় যে ঘরটা আছে না, অমুক জায়গায় তমুক জায়গায় যে ঘরটা আছে না, ওটাকে একটু কারেকশন করো, ওটা বলবে না কিন্তু। ক্লায়েন্ট আইসা আপনাকে বলবে বা মেসেজ পাঠাবে যে এখানে, বা একটা কমেন্ট করবে। মানে ম্যাক্সিমাম তো স্প্রেডশিট ইউজ হয় অনলাইন সেগমেন্টে বা ফ্রিল্যান্স সেক্টরে, তো এই জন্য স্প্রেডশিটটা আগে দেখাচ্ছি।
তো ধরেন এখানে কমেন্ট সিস্টেম আছে, যে কমেন্ট করে দিবে একটা সেক্টরে, যেখানে বলে দিছে যে তোমার এইচ এইচ 15-এ তোমার একটা ডেটা আছে, ওটাকে কারেকশন করতে হবে। এখন এইচ 15 আপনার এখান থেকে বুঝতে হবে যে এইচ 15 কই, অথবা আপনি এখান থেকেও ডিরেক্ট লিখতে পারেন যে এইচ 15 লিখে এন্টার দেন, আপনার সেলটা ওইখানে চলে আসছে। তারপর আপনি ওটাকে কারেকশন করতে পারেন, অথবা এখানে কন্ট্রোল এফ দিলে এখানে ফাইন্ড ইন এ শিট চলে আসবে, মানে আপনি এখানে সার্চ করতে পারেন যে যে ডেটা আপনি খুঁজতে যাচ্ছেন বা রিপ্লেস করতে যাচ্ছেন সেটাকে নিয়ে। তারপর এখান থেকে আপনি রিপ্লেস করতে পারেন এক একটা ডেটাকে। তো এই হচ্ছে বিষয়, এই যে এক একটা ঘরের এক একটা নাম আছে, আর এখানে প্রতিটা যে ঘরের মধ্যে আপনি কিছু লিখতে পারবেন, এবং লিখার পরে যেমন ধরেন যে এটাকে আমি একটু ডিলিট করি। এখন আমি এটাকে করছি যে ইমেল ভেরিফাই, বা এটা আমি ডিলিট না করে ধরেন আমি উপরে একটা সেল নিব, রাইট ক্লিক করলাম, ইনসার্ট সেল, আচ্ছা রো অ্যাবভ, আমি রো নিলাম একটা, আরেকটা নেই, আমি হেডিং দিব আর কি। তো ধরেন এখানে আমি লিখলাম যে এটা কি কাজ করছে, আমি ইমেল ভেরিফাই, ইমেল ভেরিফাই। এখন এই লেখাটা আমার আছে এই ঘরের মধ্যে, এখন এটা তো আর এই ঘরের মধ্যে থাকলে হবে না, এটা তো একটা হেডিং, তো হেডিং অনুযায়ী আমাকে বড় করতে হবে। তো বড় করার জন্য মার্জ অ্যান্ড সেন্টার, সেটা এক্সেলও পাবেন, সেটা এখানেও পাবেন, এটাকে বলে মার্জ অ্যান্ড সেন্টার। তো এখানে স্প্রেডশিটে যেটা ওটা সেন্টার হয়, কিন্তু সেন্টার সেটা লেফট অ্যান্ড রাইট থেকে সেন্টার করে, কিন্তু টপ অ্যান্ড ডাউন থেকে সেন্টারটা করে না। তো লেফট অ্যান্ড রাইট থেকে দেখেন ও অ্যালাইনমেন্টও ঠিকঠাক করেনি, তো এটা করতে পারবেন, এখান থেকে লেফট অ্যান্ড রাইট অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, এখানে টপ টু বটমের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। দেন আপনি সাইজ ইনক্রিজ করলেন, এখানে একটু বোল্ড করলেন, একটু ইটালিক করলেন, তারপর একটু সাইজটা একটু বড় করে, তারপর একটা ফ্রন্ট স্টাইল আপনি দিয়ে দিলেন। এখন আমাদের বর্তমানে কর্পোরেট শাখায় বা ফ্রিল্যান্স সেক্টরে যেখানে বলেন না কেন, এই সকল প্ল্যাটফর্মে কিছু স্ট্যান্ডার্ড থাকে, যেটাকে বলে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফ্রন্ট সাইজ টাইমস নিউ রোমান। তো সেটা ফ্রন্টটা আপনি বসাইলে সেটা আপনার ফ্রন্ট বসে যাবে, তারপর আপনি ওই অনুযায়ী একটু বড় করলেন, চাইলে এখানে কালার করতে পারলেন, ব্যাকগ্রাউন্ড কালার করতে পারলেন, হ্যাঁ এরকম একটা কালার। ওকে, তো এক একটা কালারের বিষয় এইগুলো হচ্ছে কিন্তু ফরম্যাটিং। হ্যাঁ, প্রথমে আমরা ডেটাগুলোকে নিয়ে আসলাম, নিয়ে সেখানে বসালাম, বসানোর পর হচ্ছে যে আস্তে আস্তে ফরম্যাটিং এর বিষয়, যে আমরা একটা হেডিং দিলাম যে আমরা কাজটা কি করছি, কাজটা যা করছি আমরা কিন্তু ফাইলের নেমে দিছি, বাট যেহেতু এটা ক্লায়েন্টকে আমরা দিব তখন কিন্তু আমাদের একটা হেডিং দিতে হবে, ইমেল অ্যাড্রেস বা মার্জ স্ট্যাটাস, বা এখানে আপনি মার্জ স্ট্যাটাস না দিয়ে এখানে আপনি ভেরিফাইড স্ট্যাটাস দিতে পারেন, বা যেটা আপনার মনে হয় যে ভেরিফিকেশন দিতে পারেন, এরকম একটা ডেটা লিখে দিতে পারেন। দেওয়ার পর এগুলোকে কাস্টমাইজেশনের জন্য আপনাকে ধরেন এখানে টোটালটা সিলেক্ট করে এখানে বর্ডার সেকশন আছে, আপনি কি এখানে বর্ডার করে দিবেন। হ্যাঁ, লাইক যখন আপনি এটাকে প্রিন্ট প্রিভিউতে যাবেন, হ্যাঁ প্রিন্ট প্রিভিউতে গেলে যেন এটা একটা বর্ডার এরিয়ার মধ্যে থাকে। ওকে, সো প্রিন্ট প্রিভিউতে গেলে যেন একটা বর্ডার এরিয়াতে থাকে, যেমন দেখেন বাকি ছকগুলো কিন্তু হাইলাইট করছে না। হ্যাঁ, তো ক্লায়েন্ট যখন আপনাকে দেখবে যে কাজগুলো আপনি এই শীটের মধ্যে এই এতটুকুর মধ্যে করেছেন, তখন কিন্তু এটাকে আপনার যথেষ্টভাবে অ্যালাইন করতে হবে। তারপর হচ্ছে যে এরকম মিনিমাল কিছু কারেকশন কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। তো এক হচ্ছে ডেটাগুলোকে এখান থেকে ধরেন আমি যদি কপি করে আনতে চাই, যে আমি ওর এই নামটা কপি করব, ধরেন এখানে কন্ট্রোল আমি সি দিলাম, শিটে আসলাম, সেটা এক্সেল হোক বা স্প্রেডশিট হোক, যেটাই হোক না কেন, এসে আমি যদি পেস্ট দেই তাহলে দেখেন, আচ্ছা কি ঝামেলাটা হয়েছে, কোনো ঝামেলাই কিন্তু হয়নি, তাই না? মানে যা ছিল ওভাবেই তো আসছে, কপি অ্যান্ড পেস্ট, এটাই তো, এভাবে করে তো লাখ লাখ টাকা কামাইতেছে, তাই তো, ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে। আরে এটাই বিষয় না রে ভাই, কারণ এখানে বিষয়টা হচ্ছে যে ওইখানে যেই ফ্রন্ট সাইজে ছিল, যত বড় লেখা ছিল, সেম ভাবে চলে আসছে এখানে, সেম টু সেম। এখন এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকতো, কালার সহকারে আসতো, কিন্তু আসার পর এখানে আপনাকে একটা ফরম্যাট অপশন দেয়, যে আপনি কি হিসেবে সেটা পেস্ট করতে চাচ্ছেন, লাইক আপনি ভ্যালু হিসেবে, না আপনার যে ফরম্যাট আপনি সাজাইছেন ওই ফরম্যাট হিসেবে। হ্যাঁ, তো আপনি এটাকে ক্লিক করে যদি এখানে কন্ট্রোল ভি এর জায়গায় কন্ট্রোল শিফট ভি যদি দেন, তখনও কিন্তু আপনার এই সেম পর্যায়ে কিন্তু কাজ আসবে, কিন্তু ভ্যালুজ হিসেবে দিলে কিন্তু আপনার এই পরিবর্তনটা নোটিস করতে পারবেন কিছুক্ষণ পরে। তো এই যে একটা বিষয়, যে নর্মালি কপি পেস্ট করলেও যে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, আসলে সেরকমভাবে হয় না, বা আপনার কিছু ক্ষেত্রে এই যে আমরা এখানে ভিজুয়াল ডেটা দেখতেছি, এই ডেটা কপি পেস্ট করে আনলেও এইখানে কাজ করে না, যেমন এখানে লিঙ্ক আকারে আছে, বা এখান থেকে যখন আপনি মাউস নিয়ে যাবেন এখানে একটা লিঙ্ক শো করবে, এই যে
এই বটমে একটা লিঙ্ক শো করতেছে, কিন্তু যখন আপনি কোনো টেক্সটের ওপর নিয়ে যাচ্ছেন তখন কিন্তু লিঙ্কটা শো করবে না। হ্যাঁ, যখন টেক্সটের ওপর নিয়ে যাচ্ছেন তখন কিন্তু লিঙ্ক শো করে না। ওকে, কত মিনিট আছে? আচ্ছা, তো এগুলো ম্যাটার করে যে আমরা কিন্তু এই যে লিঙ্কটাকে ডিরেক্ট কপি করতে পারতেছি না, বা এখান থেকে ডিরেক্টলি আমি প্রেস করে কপি করতে পারছি না। তো আমাকে এই ডেটাগুলো কিন্তু নিচের সাইডে দিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা যদি একটু নিচের দিকে আসি, যে কোম্পানি ইনফরমেশনে এই যে ইমেল আছে, তাদের বিজনেস ইমেল দেওয়া আছে, এখানে মোর ইনফরমেশনের মধ্যে লোকেশন দেওয়া আছে। আর আরেকটু নিচে আসলে তাদের এই যে ফোন নাম্বার, এগুলো সব টেক্সট আকারে আছে, সবগুলো টেক্সট আকারে আছে। আপনি চাইলে এভাবে সিলেক্ট করে কপি করতে পারেন। ওয়েবসাইটও আছে, চাইলে ওয়েবসাইট ভিজিট করে তাদের বাকি ডিটেলসগুলোকে ক্রস চেক করতে পারেন। কিন্তু এখান থেকে কিন্তু আপনার এই জিনিসগুলোকে কপি করতে দিবে না, কারণ এগুলো লিঙ্ক আকারে। সো ডিফারেন্স বিটুইন লিঙ্ক অ্যান্ড হচ্ছে যে টেক্সট আপনাকে বুঝাই দিলাম। যখন কপি করবেন তখন এই বিষয়গুলো ম্যান্ডেটরিভাবে মাথায় রাখবেন। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আগে সবার হ্যান্ডসগুলো ডাউন করে দেই। ওকে, নাও হ্যান্ড রাইজ করতে পারেন যদি কারোর কোশ্চেন থাকে। ওকে, জি স্যার বলুন, একজন একজন করে বলুন। বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি হচ্ছে আজকে আমাদের লেকচারের প্রথম দিকে বলেছিলেন যে অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটের হচ্ছে যে নামটা দেয়া থাকে আর মূল নামটা হচ্ছে এক হয় না। হুম তাহলে হুম। স্যার সেক্ষেত্রে কি আমরা তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ঘেঁটে হচ্ছে জিনিসটা বের করতে হবে যে অ্যাকচুয়ালি তাদের রিয়েল নামটা কি? জি ম্যাম, এটাকেই রিসার্চ বলে। জি স্যার, এটা হচ্ছে একটা বিষয়। স্যার আরেকটা বিষয় হচ্ছে যেটা আজকে ক্লাসের বাইরে একটা প্রশ্ন ছিল যে আমরা টোটাল ডাটা এন্ট্রি কোর্সে যা যা শিখবো, স্যার আমাদের প্র্যাকটিসের জন্য কতটুকু সময় দিতে হবে যদি একটু বলতেন এভারেজে। এটা ডিপেন্ডস অন ইউ ম্যাম, মানে আপনি যদি চান স্কিলসগুলোকে একেবারে প্রফেশনালি বানানোর জন্য, তাহলে তো সময় বেশি দিতে হবে। আর রিসার্চের ক্রাইটেরিয়া জানতে গেলেও তো প্রথম দিকে একটু সময় বেশি লাগবে, কিন্তু পরবর্তীতে প্ল্যাটফর্ম চিনে গেলে রিসার্চ করতে গেলে সময়টা কম লাগবে। বা প্র্যাকটিস করতে করতে যখন জিনিসটা হাতে বা আয়ত্তে চলে আসবে, তখন দেখবেন যে সময়টা কমে যাচ্ছে। ঠিক আছে স্যার। ওকে, তো নেক্সট যে ছিল কোশ্চেন করুন। আর কারো কোশ্চেন নেই? ওকে, সো আমরা এখন একটা হোমওয়ার্ক দিব। ওই হোমওয়ার্কটা হচ্ছে যে আমরা ইয়েলো পেজ বা ইয়েলপে যাব, যে হচ্ছে একটা সেগমেন্ট নিয়ে সার্চ করব। সেটা হতে পারে কোনো অ্যাড্রেস বা হতে পারে কোনো একটা রোল নিয়ে সার্চ করার পর আমরা যে ভিজুয়ালি যে ডেটাগুলো পাবো সেগুলোকে কপি পেস্ট করা ট্রাই করব, করে স্প্রেডশিটে বা এক্সেলে বসানোর চেষ্টা করব। এবং যেভাবে আমি দেখালাম, একটা হেডিং দিব, একটু কালার দিব ব্যাকএন্ডে। আর তারপরও যদি প্রবলেম হয় এক্সেলের মধ্যে, তাহলে আমি নেক্সট ক্লাসে ফুল এক্সেলটা ব্রিফ করে দিব, সমস্যা নেই। কেউ আনমিউট করেছিলেন, কারোর প্রবলেম আছে কোনো, চাইলে বলতে পারেন। ওকে, নাই, গ্রেট। তাইলে আপনাদের হোমওয়ার্কগুলো আই গেস বুঝতে পেরেছেন। হ্যাঁ, এমডি ইসলাম বলুন। স্যার আমাদের যে হোমওয়ার্ক গুলো রয়েছে এগুলো কি আমরা এই পেজে আপলোড দেবো পেজে না, আমাদের পেজে না, গ্রুপে? হোমওয়ার্ক গ্রুপ আছে আলাদা। আপনাদের ম্যানেজমেন্ট টিম আপনাদের ইনবক্সে, মানে গ্রুপ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে লিঙ্কটা। সেখানে যে হোমওয়ার্কগুলো আপলোড করতে হবে, এবং বাকি যে স্টুডেন্ট যেভাবে আপলোডগুলো করছে ক্যাপশনে লিখে, ব্যাচ নাম্বার, আপনার নাম, মেন্টরের নেম, সেভাবে লিখে আপলোড করতে হবে। ওকে স্যার, ঠিক ওকে, আছে। ওকে। সো আজকে তাহলে এ পর্যন্ত রাখলাম। আই গেস সবাই হোমওয়ার্ক বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রেও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এই রেকর্ডেড ভিডিও, মানে আজকের এই রেকর্ডেড ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে আপনাদের চ্যাট বক্সে চলে যাবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। জি, মতিউর রহমান স্যার বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্কের ব্যাপারটা যদি আর একটু বুঝাই দিতেন।
হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে যে আমরা এই ইয়েলো পেজ বা ইয়েল্প পেয়ে যাব, এই দুইটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই হবে, যে কিছু একটা মানে সার্চ করব আমরা লোকেশন বেজে। সার্চ করার পর যা আমরা রেজাল্ট পাবো সেখান থেকে আমরা রেজাল্টগুলোকে কপি অ্যান্ড পেস্ট করে আমাদের এক্সেল শিটে নিয়ে আসবো আগে। এতটুকুই কাজ। জি স্যার, স্পেসিফিক কি কোনো হচ্ছে কোনো স্পেসিফিক মানে? কিছু নাই, মানে অল ইজ ইয়োর্স, প্ল্যাটফর্ম ইজ ইয়োর্স, আপনি ঘুরে ঘুরে রিসার্চ করেন, কোনো সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ। ওকে, সো এই ছিল হোমওয়ার্ক। আগে সবাই আবারও বুঝে নিয়েছেন, আর রেকর্ডেড ভিডিও দেখে আবারও ক্লিয়ার হয়ে যাবেন। যারা দেরি করে জয়েন করেছেন তারা একটু প্রথম দিকে জয়েন করার চেষ্টা করবেন, আর হচ্ছে যে রেকর্ডেড ভিডিওতে আগের যে ব্রিফগুলো আছে সেগুলো মনোযোগ সহকারে একটু শুনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্যারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।